স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঢাকা উইমেন্স কলেজের অনার্স ফোর্থ ইয়ারে সকল স্টুডেন্টকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা এন্টারপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টের চ্যাপ্টার 3 পড়াবো। আমরা প্রথমেই স্লাইডে চলে যাই, দেখি আমাদের চ্যাপ্টার 3 তে আমাদের কি আছে। দেখো তো এখানে স্ক্রিনটা শেয়ার হচ্ছে কিনা দেখো। জি স্যার, শেয়ার হচ্ছে। আচ্ছা শেয়ার গভর্নমেন্ট কলেজ। আচ্ছা, তাহলে বুঝতে পারতেছো যে স্ক্রিনটা শেয়ার হচ্ছে। এটা আমাদের প্রথম পেজটা। আমরা আছে ঢাকা উইমেন্স কলেজ বিবি অনার্স ফোর্থ ইয়ার, সাবজেক্ট ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, সাবজেক্ট কোড হচ্ছে 242313, ডিপার্টমেন্ট অফ মার্কেটিং, ঢাকা উইমেন্স কলেজ, উত্তরাঢাকা। এখন আমাদের সেকেন্ড যেটা অপশন, আমরা আজকে পড়াবো চ্যাপ্টার 3 ফ্যাক্টরস অ্যাফেক্টিং এন্টারপ্রেনিউরিয়াল গ্রোথ। বাংলাটা কি? শিল্পোদ্যোগীয় উন্নয়নে প্রভাব বিস্তারকারী উপাদান। আজকে এই প্রভাব বিস্তারকারী উপাদানগুলোই আমরা আজকে জানবো। এটা খুবই এসেনশিয়াল প্রশ্ন। এই প্রশ্নটা যদি আমরা পারি তাহলে আমরা মোটামুটি টপ ক্লাস, মানে এই অধ্যায়ের পুরোটা আমরা জানতে পারবো। ঠিক আছে আমার কথা? তাহলে প্রথমেই আমাকে জানতে হবে শিল্পোদ্যোগ বা ব্যবসায় পরিবেশ। শিল্পোদ্যোগ বা ব্যবসায় পরিবেশটা কি তোমরা যদি একটু দেখো, যেসব পারিপার্শ্বিক অবস্থা বা পক্ষ বা শক্তিসমূহ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ব্যবসার গঠন ও পরিচালনার উপর অনুকূল ও প্রতিকূল প্রভাব ফেলে তাকে আমরা কি বলবো? ব্যবসা পরিবেশ বলবো। তাহলে মূল বিষয়টা কি আসতেছে? অনুকূল এবং প্রতিকূল প্রভাব বিস্তার করবে কিসের উপর? ব্যবসার উপর। পারিপার্শ্বিক অবস্থা, এখন মনে করো যে আমরা বর্তমান যে অবস্থায় আমাদের ব্যবসার জন্য যে অবস্থা বর্তমান গ্রাস করতেছে, আমাদের পারিপার্শ্বিক অবস্থাটা কি? এখন পারিপার্শ্বিক অবস্থা এখন আমাদের করোনা ভাইরাস, যার প্রভাবে আমাদের ব্যবসা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর ফলে আমাদের হয় এটা প্রত্যক্ষ পরিবেশ অথবা পরোক্ষ পরিবেশের উপর পড়বে। তা আমরা আজকে জানবো যে অভ্যন্তরীণ পরিবেশটা কি আর বাহ্যিক পরিবেশটা কি। যদি অভ্যন্তরীণ পরিবেশ এবং বাহ্যিক পরিবেশটা আমরা জানতে পারি তাহলে পুরো অধ্যায়ের ক্লাসটা খুব সহজভাবে আমরা যত প্রশ্ন আছে সবগুলো ক্লিয়ার ভাবে জানতে পারবো। এই জন্য আমি বলছি প্রথম প্রশ্ন ছিল আমাদের শিল্পোদ্যোগ দুই ভাবে আসতে পারে প্রশ্ন, অবলিক দিয়ে দিছি দেখো, ব্যবসায় পরিবেশের উপর প্রভাব বিস্তারকারী উপাদানের সময় আলোচনা। প্রশ্ন দুইটা, একটা হচ্ছে শিল্পোদ্যোগ হিসেবে আসতে পারে অথবা ব্যবসায় পরিবেশের প্রভাব বিস্তারকারী উপাদান আসতে পারে। যে কোনো দুই ভাবে, যে কোনো এক ভাবে যদি আসে তোমরা যে কোনো এই প্রশ্নটাই মনে করবা। তাহলে ব্যবসায় পরিবেশের প্রভাব বিস্তারকারী উপাদানগুলো, একটা হচ্ছে অভ্যন্তরীণ পরিবেশ। অভ্যন্তরীণ মানে কি? ভিতরের পরিবেশ। আমার কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, যদি বোঝা যায় তাহলে অভ্যন্তরীণ আচ্ছা গুড। তাহলে অভ্যন্তরীণ পরিবেশটা গুলো কি কি দেখো। প্রথম হচ্ছে মালিক, তারপর শেয়ার হোল্ডার, পরিচালক মন্ডলী, শ্রমিক সংঘ, তারপরে শ্রমিক কর্মী, প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি, প্রতিষ্ঠানের বিদ্যমান সুযোগ সুবিধা, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা। তাহলে এইগুলো হচ্ছে আমাদের অভ্যন্তরীণ পরিবেশ। দেখো আমি কিছু কালারের কম্বিনেশন করছি অভ্যন্তরীণ পরিবেশ। আমরা অভ্যন্তরীণ পরিবেশ নিয়ে এখন জানবো। দেন অভ্যন্তরীণ পরিবেশ শেষ হয়ে গেলে আমরা বাহ্যিক পরিবেশ নিয়ে কাজ করব। তাই পাপিয়া বলো তো আমরা এখন কি প্রশ্ন পড়াইতেছি বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ পাপিয়া বলো যে কি প্রশ্ন পড়াইতেছি এখন বলো তো। প্রশ্নটা কি ছিল? অভ্যন্তরীণ পরিবেশ, সরি স্যার, কি বুঝি নাই। অভ্যন্তরীণ পরিবেশের আমরা মূল প্রশ্ন পড়াইতেছি শিল্পোদ্যোগ বা ব্যবসায় পরিবেশের প্রভাব বিস্তারকারী উপাদান। স্যার বলছি অভ্যন্তরীণ পরিবেশের সংজ্ঞাগুলো বলতেছিলাম। গুড গুড। তাহলে অভ্যন্তরীণ পরিবেশের উপাদানগুলো প্রথমেই হচ্ছে অভ্যন্তরীণ
পরিবেশের প্রথম উপাদানটা হচ্ছে মালিক। দেখো আমি একটু কালার মালিক, শেয়ার হোল্ডার, আচ্ছা পরিকল্পনা, কি জানি। আচ্ছা বাবা, এখন আমি যেটা পড়াবো সেটা আমি লাল বর্ডার করে দিব, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। আমি প্রথম পড়াতেছি মালিক। আর মালিককে আমরা যারা ব্যবসা করি, ব্যবসা প্রতিষ্ঠানে যারা নিজের নিজের ব্যবসা করি, প্রত্যেকটা ব্যবসায়ী তার নিজের মালিক। এখন এই মালিক, এক একজন মালিকের কার্যক্রমকে এক এক ধরনের। আমরা যে বিভিন্ন শপিং মল গুলোতে যাই, বিভিন্ন শপিং মলে যাওয়ার বিভিন্ন মালিক বিভিন্ন অফার করে, তার ব্যবসার পরিবেশটা বিভিন্ন। কিছু মালিক আছে দেখবেন যে গেলেই মনে করেন আগে চা কফি খাওয়ায়, খাওয়ানোর পর আপনি কি নিবেন না নিবেন সেটাকে আপনাকে অফার করে, ওনার এক ধরনের পরিবেশ। আবার কিছু মানুষ আছে যে গেলে মনে করেন যে বলে যে কি নিবেন। আবার কিছু মানুষ আছে দেখবেন যে যাওয়ার পরে যখন আপনি দাম করলেন, দামে পড়লো না, বলতে ঠিক আছে আপনার এটা নেওয়া লাগবে না, আপনি গামছা কিনেন। বিশেষ করে গাউসিয়াতে মার্কেটে যান, দাম করবেন, ওরা যাবে 3000, আপনি বলবেন 200 টাকা, তা বলে এই দামে আপনার ড্রেস কেনা লাগবে না, আপনি গামছা কিনে বাসায় যান। এই যে বিহেভটা খারাপ করে গাউসিয়া মার্কেটে, দেখবেন যে এই বিহেভটা, কারণ কি তাদের কাস্টমার হিউজ পরিমাণ কাস্টমার, তারা মনে করতেছে যত কাস্টমারের সাথে বিহেভ খারাপটা করি কোনো সমস্যা নাই, আমাদের কাস্টমারের অভাব হবে না। এটা হচ্ছে গাউসিয়া মালিক বা গাউসিয়াদের যারা কর্মচারী আছেন তাদের বিহেভিয়ার। বাট আপনি বসুন্ধরাতে যান, যমুনা ফিশার পার্কে যান, বড় বড় শপিং মল গুলোতে যান, দেখবেন যে তাদের বিহেভ গুলা অনেক চেঞ্জ, এবং গেলে আপনার সাথে খুব পোলাইটলি ইউজ করতেছে। এবং আপনাকে, আপনি যখন প্রোডাক্টের দাম বলতেছেন তখন তারা বলতেছে আপা একটু বাড়াইতে পারলে আইসেন, বা আপা এইটুক হইলে আমরা পারবো, এই যে পোলাইটলি। অথবা দাম না হইলেও বলে আপা ঠিক আছে আবার আইসেন। তাহলে এক এক মানে প্রতিষ্ঠানের মালিকদের বিহেভিয়ার কিন্তু এক এক ধরনের। এটা হচ্ছে আমার অভ্যন্তরীণ পরিবেশের প্রথম এবং প্রধান উপাদান। এরপরে আসো শেয়ার হোল্ডার। এখন এই শেয়ার হোল্ডার, আচ্ছা শেয়ার হোল্ডার, আমরা যখন আমাদের মনে রাখতে হবে এক মালিকানা কারবারে কখনো শেয়ার হোল্ডার থাকে না। যখন আমাদের হ্যাঁ, যখন আমরা কোম্পানি মানে ক্ষেত্রে যাব, তখন হচ্ছে কোম্পানি কিন্তু একটা মিলে হয় না, মিনিমাম সর্বনিম্ন সদস্য সংখ্যা ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে 10 জন, সর্বনিম্ন 2 জন, ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ 10 জন, আর অংশীদারি ব্যবসার ক্ষেত্রে সর্বোচ্চ কতজন? 20 জন, সর্বোচ্চ 20 জন, সর্বনিম্ন 2 জন। আর মানে করেন যৌথ মূলধনির ক্ষেত্রে শেয়ার হোল্ডার দ্বারা সীমাবদ্ধ, সেখানে সর্বনিম্ন থাকবে 7 জন, সর্বোচ্চ সংখ্যা থাকবে শেয়ার হোল্ডার দ্বারা সীমাবদ্ধ। এই যে শেয়ার হোল্ডার, তার মানে এটা যৌথ মূলধনী কারবারের কথা বলা হচ্ছে। শেয়ার হোল্ডার মানে কি? আমি যেরকম মালিক এরকম এই কোম্পানি, মনে করেন স্কয়ারের শেয়ার হোল্ডার আছে মনে করো 10,000, তাহলে 10,000 জনই হচ্ছে স্কয়ার কোম্পানির মালিক। তাহলে এই শেয়ার হোল্ডার গুলো যখন সবাই মিলে একটা ডিসিশন নেয়, মনে করেন এই যে করোনা কালীন সবাই চিন্তা করলো স্কয়ার কোম্পানি হ্যান্ড স্যানিটাইজার যেটা আছে এটা 2 টাকা করে কমাই দিবে, হ্যাঁ দিতে পারে তারা। আবার মনে করেন এখন হচ্ছে ক্লান্তি লগ্নে আমরা ফ্রি দিব, দিতে পারে। শেয়ার হোল্ডারদের সবার মনে করেন যে ডিসিশনটা এক হইতে হবে, মতামতটা এক হইতে হবে, তখন মতামতটা এক হইলে তারা একটা ডিসিশন নিতে পারবে। আমার না বুঝা, যদি আপনারা আমার কথা না বুঝেন বা আমি যে টপিক পড়াচ্ছি এটা যদি না বুঝেন, তাহলে আমাকে বোঝানোর পরে প্রশ্ন করবেন, স্যার এই কথাটা আবার বলেন বা বুঝি নাই। তারপর আসে পরিচালক মন্ডলী। আমরা এখন যা পড়াচ্ছি সব কিন্তু ব্যক্তি মালিকানা না, আমরা সব পড়াইতেছি কোম্পানির ক্ষেত্রে। আর পরিচালক মন্ডলী, কোম্পানির ক্ষেত্রে পরিচালক একজন থাকে না, 7 জন 10 জন, কোম্পানির কাঠামো অনুযায়ী 15 জন, কোম্পানির কাঠামো অনুযায়ী পরিচালক থাকে। এই পরিচালক যারা আছেন যারা ব্যবসা পরিচালনা করান তাদেরকে আমরা কি বলি? পরিচালক। এই পরিচালক যারা আছেন তাদের একটা ডিসিশন অনুযায়ী প্রতিষ্ঠানটা পরিচালনা হয়। এখন এই পরিচালক মন্ডলীরা এক এক কোম্পানির পরিচালক মন্ডলীদের ডিসিশন এক এক ধরনের হয়ে থাকে। আমরা বর্তমানে দেখতেছি, আমরা মানে কিছু কোম্পানি দেখতেছি করোনা কালে প্রোডাক্টের ছাড় দিচ্ছে, কিছু কোম্পানি আছে প্রোডাক্টের দাম আরো বাড়ায় দিচ্ছে, কিছু কোম্পানি আছে বিনামূল্যে দিচ্ছে। এগুলো সবগুলো পরিচালক মন্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী ব্যবসায় পরিচালনা হচ্ছে। এখন আসেন শ্রমিক কর্মী। আমরা শ্রমিক কর্মী বলতে তোমরা শুধু গার্মেন্টস কর্মীদেরকে বোঝার কারণ হচ্ছে গার্মেন্টস কর্মীরা কদিন পর পর আন্দোলন করে, তো এই জন্য তোমরা মনে করো যে শ্রমিক কর্মী মানে হচ্ছে গার্মেন্টস কর্মী। যার স্পিকার অন আছে অফ করে ফেলো, তার বাইরে সাউন্ড আসছে, কান্নার শব্দ যেখান থেকে আসতেছে স্পিকারটা অফ করে ফেলো।
কান্নার শব্দ যেখান থেকে আসতেছে স্পিকার অফ করে ফেলো, তাহলে কান্নার শব্দটা আমি পাবো না এবং কেউই পাবে না। শ্রমিক কর্মী, তাহলে আমাদের প্রতিষ্ঠানে যারা কাজ করেন তাদেরকে আমরা বলি, যে লেবারে কাজ করে ওরা হচ্ছে আমাদের শ্রমিক। আর হচ্ছে কর্মী হচ্ছে কি, যারা বেতনভুক্ত কর্মচারী তাদেরকে আমরা বলি কর্মী। এখন আসো, শ্রমিক কর্মী এদের সবারই অধিকার আছে, সেই অনুযায়ী তারা মানে তাদের কার্যক্রম পরিচালনা করে। শ্রমিক কোনটা আর কর্মী কোনটা? আচ্ছা, গুড। শ্রমিক কর্মী, শ্রমিক হচ্ছে যারা দিনে আনে দিনে খায়, মনে করেন সকালে কাজ করবে সন্ধ্যার সময় পেমেন্ট দেওয়া হয়, দ্যাট ইজ কল্ড শ্রমিক। আর কর্মী হচ্ছে অর্থাৎ সাপ্তাহিক অথবা মাসিক বেতন দেওয়া হচ্ছে, তারা হচ্ছে কর্মী। যেমন আমরা কিন্তু কর্মী, হ্যাঁ, আমাদের মাস শেষে বেতন দেওয়া হচ্ছে, আমরা হচ্ছে কর্মী। বাট আমাদের কলেজে যদি কাউকে প্রতিদিন সন্ধ্যার পরে কাজ শেষ করার পরে, বা কলেজের প্রতিষ্ঠানে অনেক সময় দেখেন না কাজ করে যারা হচ্ছে ওই আমাদের প্রতিষ্ঠানে বিল্ডিং এর কাজ করে, দৈনিক কাজ ভিত্তিক আর কি, দৈনিক কাজ ভিত্তিক। হ্যাঁ, দৈনিক কাজ ভিত্তিক, রাইট। যারা হচ্ছে আমাদের কলেজে দেখবেন যে বিল্ডিং করানোর সময় যারা কাজ করে এটাকে আমরা বলি শ্রমিক। এখন আসেন শ্রমিক সংঘ বিষয়টা। শ্রমিকদের অধিকার রক্ষার জন্য যখন তারা একটা সংগঠন তৈরি করে তাকে আমরা বলি শ্রমিক সংঘ। আজকে বাংলাদেশের সব থেকে ভয়াবহ সংগঠন কিন্তু শ্রমিক সংঘ। কারণ এই শ্রমিক সংঘ পারে না এমন কোনো কাজ নয়। দেখবেন আজকে যদি আমরা এক বাস হেল্পারের মানে পিটায়, পুরা বাস কিন্তু ওরা বন্ধ করে দিচ্ছে। তার মানে কি, ওদের ইউনিটিটা এত শক্তিশালী। এটা কেন হয়েছে? কারণ ওদের সংগঠনটা অনেক মজবুত। আজকে আপনি এক কর্মীর গায়ে হাত দেবেন, মানে বাসের একটা কর্মীর গায়ে হাত দিবেন, দেখবেন যে পুরা বাস বন্ধ করে দিচ্ছে। এই যে মানে আপনাকে আমাকে রেগুলার কিন্তু হেনস্থা করতেছে, আমরা জনসাধারণ কিছু করতে পারতেছি না। কারণ হচ্ছে আমাদের কোনো সংগঠন নাই, প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি। এটা খুব মজার বিষয়, প্রতিষ্ঠানের নিজস্ব সংস্কৃতি। এক এক প্রতিষ্ঠানের সংস্কৃতি এক এক ধরনের। কিছু প্রতিষ্ঠান আছে শ্রমিকদের সন্তুষ্টের মাধ্যমে তারা মুনাফা অর্জন করে, কিছু প্রতিষ্ঠান আছে তাদের প্রোডাক্টের গুণাগুণের মাধ্যমে মুনাফা অর্জন করে, কিছু প্রতিষ্ঠান আছে তাদের শুধুমাত্র গুণাগুণ এবং সন্তুষ্টি দুইটা মিলাই তারা ব্যবসা প্রতিষ্ঠানের মুনাফা অর্জন করে। তার মানে এক এক প্রতিষ্ঠানের সংস্কৃতি এক এক ধরনের। যেই প্রতিষ্ঠান মানে সন্তুষ্টি এবং গুণাগুণ দুইটা মিলেই করবে তারা অবশ্যই প্রতিষ্ঠানে আগায় যাবে, এটাই স্বাভাবিক। এটা আমাদের মাথায় রাখতে হবে যে এক এক প্রতিষ্ঠানের সংস্কৃতি কিন্তু এক এক ধরনের। আজকে আপনি ইউনিলিভার বলেন, স্কয়ারের কথা বলেন, তারপর প্রাণ বলেন, তারপরে মনে করেন যে কোহিনুর কেমিক্যাল বলেন, এক এক কোম্পানির মানে সংস্কৃতি এক এক ধরনের। কিছু মানে দেখবেন আপনাদের খুব মনে পড়ে, যদি ঈদের পরে কেউ টিভি দেখেন দেখবেন যে স্কয়ারের সৌজন্যে একটা কনসার্ট হয়। কোথায় কনসার্ট হয়? পাবনাতে। কারণ পাবনাতে হচ্ছে স্কয়ারের হচ্ছে যত প্রোডাক্ট উৎপাদন হয় পাবনা থেকেই হয়। তাহলে পাবনাতে যখন উৎপাদন হচ্ছে তখন তারা কি করতেছে, ওই পাবনাকে হাইলাইট করার জন্য ওখানেই একটা তারা কনসার্টের ব্যবস্থা করতেছে, যার ফলে সারা বাংলাদেশের মানুষ জানতেছে স্কয়ারের প্রোডাক্ট গুলো কোথা থেকে তৈরি হচ্ছে। আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে দেখো প্রতিষ্ঠানের বিদ্যমান সুযোগ সুবিধা। দেখবেন আমরা যারা চাকরি করি তাহলে আমরা চিন্তা করি যে কোন প্রতিষ্ঠানের সুযোগ সুবিধা বেশি। কিছু প্রতিষ্ঠান আছে দেখবেন যে আপনার সকালে বাসার থেকে নিয়ে যাচ্ছে, কাজ শেষ করার পর আবার বাসায় দিয়ে যাচ্ছে। কিছু প্রতিষ্ঠান আছে এগুলো করতেছে না। কিছু প্রতিষ্ঠান আছে আপনি দুপুরবেলা আপনার লাঞ্চের ব্যবস্থা করতেছে। কিছু প্রতিষ্ঠান আছে যে আপনাকে এগুলো কোনো কিছু দিচ্ছেন। এখন দেখবেন যেই প্রতিষ্ঠান আপনাকে বাসা থেকে নিয়ে যাচ্ছে আবার নিয়ে আসতেছে, আবার দুপুরে লাঞ্চ দিচ্ছে, আপনি চিন্তা করবেন যে 10,000 টাকা এক প্রতিষ্ঠান দিচ্ছে, 10,000 টাকা আর এক প্রতিষ্ঠান দিচ্ছে 15,000 টাকা। তা আপনি ওই 10,000 টাকা কোম্পানিতে জব করবেন, কারণ হচ্ছে আপনার আদার্স ফ্যাসিলিটিটা অনেক বেশি ভালো। আবার দেখবেন যে এখানে চিন্তা করবেন যে প্রতিষ্ঠানের সুনামের উপরও ডিপেন্ড করবে। সবকিছু মানে চিন্তা ভাবনা করে আমার সুযোগ সুবিধা কোন কোম্পানিতে বেশি সেই অনুযায়ী আমরা সেই প্রতিষ্ঠানের আমরা যোগদান করে থাকি। প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা এটা খুব
অনেক বড় বিষয়। আপনাদের যদি মনে করেন এখন কারো মনে করেন যে চাকরি হলো কোহিনূর কেমিক্যাল আর কারো হলো স্কয়ারে, স্কয়ারের বেতন হচ্ছে 18,000, কোহিনূর কেমিক্যালে 20,000। এখন আপনারা কোথায় জয়েন করবেন বলেন, একজন বলেন। 18,000। 18,000 কেন জয়েন করবেন? স্কয়ারে। কেন স্কয়ারে জয়েন করবেন বলেন? স্যার স্যালারিটা বেশি। স্যালারি কই বেশি? 18,000 টাকা। আর আমি তো কোহিনূর না কেমিক্যাল 18 কম। কম তো স্যালারি, তারপরে আপনি ওখানে জয়েন করবেন কেন? কিন্তু স্যার স্কয়ার স্কয়ারটা তো একটু কোম্পানি ভালো। পরিচিত। পরিচিতের জন্য না, আমরা হ্যাঁ, কোন পয়েন্টটা পড়তেছি দেখেন, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা। তার মানে অবশ্যই কোহিনূর অবস্থা। কেমিক্যালের থেকে স্কয়ারের আর্থিক অবস্থা আর্থিক ভালো। অবস্থা অনেক ভালো। কারণ এই করোনা কালে দেখবেন যে ছোটখাটো কোম্পানিতে কর্মী অনেক ছাঁটাই করছে না? জি স্যার। তাহলে আপনি দেখবেন যে স্কয়ার ফার্মাসিউটিক্যালে কোনো কর্মী ছাঁটাই করে নাই, মনে করেন ধরে নেন, বা বড় বড় স্কয়ার মানে টয়লেট্রিজে কোনো কর্মী ছাঁটাই করে না। কারণ তারা যদি কর্মীদের 5 বছর বসায় তাও তারা চালাইতে পারে, তাদের আর্থিক অবস্থা এরকম ভালো। আর্থিক নিরাপত্তার জন্য আমরা সবসময় বেতন একটু কম হলেও আমরা যেই প্রতিষ্ঠানে আর্থিক অবস্থা ভালো ওই প্রতিষ্ঠানে আমরা জয়েন করার চেষ্টা করি। যেমন আপনাদের ক্ষেত্রেই বলি, আপনারা যখন কোন কলেজে বা ইয়াতে ভর্তি হচ্ছেন তখন চিন্তা করতেছে যেই কলেজের স্থায়ী বিল্ডিং আছে, টিচার স্টাফ ভালো, সরকারি অনুদান পায়, ওই কলেজটাকে আপনারা বেছে নেবেন। কারণ হচ্ছে এই প্রতিষ্ঠানটা জীবনের ধ্বংস হচ্ছে না। আবার যখন মনে করেন চিন্তা করতেছেন প্রায় মানে ভাড়া বিল্ডিং, চলে তো চলে না, স্টুডেন্ট নাই, ওই প্রতিষ্ঠানে ভর্তি হইতে অনেকেই কিন্তু রিস্ক ফিল করেন। আসেন এবার এটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ পরিবেশ। তার মানে আমাদের ভিতরের পরিবেশটা কি কি ছিল সেটা আমরা এতক্ষণ শিখলাম। তাহলে এই প্রভাব বিস্তারকারী উপাদান কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বাহ্যিক। বাহ্যিক। হ্যাঁ, বাহ্যিক বা বাহ্যিক যেটাই বলো না কেন। এরপরে আসো বাহ্যিক পরিবেশের আবার উপাদান হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কার্য পরিবেশের উপাদান, একটা হচ্ছে সাধারণ পরিবেশ। তা আমরা এখন শিখবো বাহ্যিক পরিবেশের কার্য পরিবেশের যে উপাদান সেগুলো শিখবো। বাহ্যিক পরিবেশটা কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে কার্য পরিবেশের উপাদান। আমি দেখেন যেগুলো একই জিনিস সেগুলো কিন্তু এক কালার করে দিচ্ছি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর কি। তাহলে কার্য পরিবেশের উপাদানগুলো এখন আমরা শিখবো। একটা হচ্ছে পণ্য সরবরাহ, মানে কার্য পরিবেশ মানে আমরা কিভাবে কাজ করি, পণ্য সরবরাহ। সব প্রতিষ্ঠানের পণ্য সরবরাহ কি এক ধরনের বলেন? একজন স্পিকার অন করে বলে সব প্রতিষ্ঠানের পণ্য সরবরাহ কি একই ধরনের? না স্যার। না স্যার। কেন না? কারণ দেখবেন যে আপনি একটা মনে করেন যে টিভি কিনেন, প্লিজ যেখান থেকে সাউন্ডটা আসতেছে ওটা মিউট করে দেন। হ্যাঁ, আপনি মনে করেন যে এখন একটা টিভি কিনলেন, মনে করেন ওয়ালটন থেকে একটা টিভি কিনলেন, তখন ওয়ালটন আপনি টিভি কিনে টাকা পেমেন্ট করে দিয়ে আসলেন, আপনার বাসার ঠিকানা দিয়ে আসলেন, আপনারা কিন্তু ওরা বাসায় দিয়ে যাবে এবং টিভি কোথায় সেট করবেন সেটাও কিন্তু ওনারা সেট করে দিয়ে যাবে। এটা হচ্ছে পণ্য সরবরাহকারী ওনাদের ক্রয় পরিবেশ। এবং কিছুদিন পরে ফোন করবে আপনাকে যে ভাই আমার যে ওয়ালটন টিভিটা নিলেন এই টিভিটার এখন সার্ভিসটা কেমন দিচ্ছে। তাহলে আপনি অবশ্যই এই প্রোডাক্টটা কিনতে সহজে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, কারণ আপনার পণ্য কেনার পরেও ওরা আপনাদের সাথে যোগাযোগ রক্ষা করতেছে এবং আপনার পণ্যটা সহজে তারা পৌঁছে দিচ্ছে। ইভেন আপনার যখন প্রোডাক্টটা নষ্ট হয়ে যাচ্ছে আপনি ফোন করে দিবেন, আপনার বাসার ঠিকানা দিবেন, আপনি ওনারা এসে আপনার বাসায় প্রোডাক্টটা দেখে যাবে এবং সার্ভিস। আমার ক্ষেত্রে কেমন হয়েছিল, আমি কিছুদিন আগে আরএফএল থেকে একটা মানে গ্যাসের চুলা কিনেছিলাম, আজ থেকে 2-3 বছর আগের কথা বলতেছি। তা ওনারা মানে গ্যাসের চুলাটা হঠাৎ করে সেটিং হওয়ার পর কিভাবে জানি আর অন হচ্ছিল না। তো এটা 7 দিন না 10 দিন যাওয়ার পর আমি ওনাদেরকে ফোন করলাম, তো বলছে স্যার আপনি বাসার ঠিকানাটা টেক্সট করেন, আমরা 1 ঘন্টার ভিতরে লোক পাঠাইতেছি। তো ওনারা 1 ঘন্টা না, ওনারা আধা ঘন্টার ভিতরে চলে আসলো, এসার পরে সার্ভিসিং করে দিল। আমি মনে করতেছি সার্ভিসিং এর হয়তো বা কোনো চার্জ দিবে, আমার পণ্য কেনার সময় তো বলে না যে ওরা সার্ভিসিংটা করে দিবে, আমার আর বললো হয়তো বা আমার মনে নেই। তো পরে ওনারা সার্ভিসিং করে দিল এবং সুন্দর মতন দিয়ে চলে গেল, কোনো টাকা পয়সা নিল না, বললো স্যার আমাদের টাকা যদি নেই তাহলে আমাদের চাকরি থাকবে না। এই যে বিষয়গুলো আছে তার মানে কি
আমি তখন মানে আমি মনে মনে একটু খুশি হলাম না? আজকে আমি খুশি হয়েছি দেখি আজকে আপনাদের সাথে ওই প্রোডাক্টের গল্প কিন্তু এখন বলতেছি। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। জি স্যার। এখন আসেন ক্রেতা। আমরা যারা পণ্য কিনি তারাই হচ্ছে ক্রেতা। ক্রেতার বিষয় হচ্ছে আমরা ক্রেতাকে কিভাবে আকর্ষণ করব। ক্রেতা তো এমনি আমার কাছে প্রোডাক্ট কিনবে না। বাংলাদেশে মনে করেন যে হিউজ পরিমাণ চানাচুর কোম্পানি আছে। আমরা কিন্তু সব চানাচুর খাই না। আপনারা এখন যদি আপনাদের জিজ্ঞাসা করি কে কোন চানাচুর খায়, এক একজন এক এক ব্র্যান্ডের নাম বলবে। কারণ আপনার হয়তোবা ওই কোম্পানি আপনাকে সন্তুষ্ট করে ফেলছে। তাই পাপিয়া কোন চানাচুর খান আপনি? প্রাণ। আচ্ছা, এই কলি কোনটা খান? আমি যাকে শো করতেছে তাকে রুচি চানাচুর। আচ্ছা গুড। তার মানে একজন বললো প্রাণ, একজন বললো রুচি। কেন বললো? কারণ ওই প্রাণ কোম্পানি পাপিয়াকে ওইভাবে সন্তুষ্ট করতে পারতেছে, এই জন্য পাপিয়া হচ্ছে প্রাণ চানাচুর খায়। আর কলিকে মানে ওইভাবে স্যার আমি বোম্বে খাই। আচ্ছা বোম্বে খান। আচ্ছা বোম্বে খান, তার মানে ওকে বোম্বে কোম্পানি চানাচুরটা বোম্বে খাই। ওদের ওইভাবে। কেউ কি বিড়ি খাও না? আচ্ছা না। এরপরে আসো সাইলেন্ট। এরপর সাইড টক করবেন না, কেউ কথা বললে সাইড টক করবেন, কারণ তাহলে আমার পড়াইতে কষ্ট হবে। এরপরে আসো প্রতিযোগী। আসেন আবার প্রতিযোগী বিষয়টা কি বলেন তো, একজন প্রতিযোগী কি? যে কোনো একজন স্পিকার অন করে বলেন প্রতিযোগিতা কি? বা প্রতিযোগী বাহ্যিক পরিবেশে কিভাবে আমাদের কাজ করে। সংজ্ঞা না বলতে পারলেও প্রতিযোগী কিভাবে বাহ্যিক পরিবেশ, সংজ্ঞাটা এসেনশিয়াল না, প্রতিযোগী বিষয়টা বাহ্যিক পরিবেশে কি কাজ করে বা কি প্রভাব পড়ে সেটা বলেন। স্যার অন্যান্য প্রোডাক্টের সাথে মানে যেমন অন্যান্য প্রোডাক্টকে পিছনে ফেলে এগিয়ে যাওয়াকে মানে যার একটা লক্ষ্য থাকে নির্দিষ্ট, এক পণ্যের সাথে আরেক পণ্যের সাফল্য যে অর্জন করাকে বোঝায়। আচ্ছা আচ্ছা, আমি আপনাদের সাথে কিছু অ্যাড করি, আপনাদের হচ্ছে তারপর আমি কিছু অ্যাড করতেছি। প্রতিযোগী বিষয়টা কি? মনে করেন আমরা সাবান ইউজ করি না, সাবান নাকি? আমরা এক একজন এক এক কোম্পানির সাবান ইউজ করি, কারণ হচ্ছে এক একজন মনে করো ডাভ সাবান লাক্স সাবানের প্রতিযোগী, ঠিক আছে? একটা হচ্ছে মার্কেট চ্যালেঞ্জার আর একটা হচ্ছে মার্কেট লিডার। মার্কেট লিডার মনে করেন যে ডাভ সাবান, মার্কেট চ্যালেঞ্জার মনে করেন লাক্স সাবান। তো ডাভ সাবানের কাজ হচ্ছে সর্বোচ্চ কাস্টমার অর্জন করা, আর লাক্স সাবানের কাজ হচ্ছে ডাভ সাবান যেই কার্যক্রম অনুযায়ী তার ব্যবসা পরিচালনা করছে সেইটা রেখে নিজে কিছু সুযোগ সুবিধা দিয়ে ডাবের উপরে যাওয়া। মানে উনি চ্যালেঞ্জ নিচ্ছে আর কি। আমার ক্লাসটা কিন্তু আর 10 মিনিট পরে কেটে যাবে। স্যার রুল নেবেন না? সাইলেন্ট। পরবর্তী ঢুকে তারপর রুল নিব, দ্বিতীয়বার ঢুকবো ক্লাস, তাহলে শেষ। আচ্ছা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। তারপরে তাহলে প্রতিযোগিতা হচ্ছে কি, একই মানে আমাদের প্রোডাক্টটা দুটো আছে সাবান, দুটো আলাদা আলাদা কোম্পানির সাবান। যখন এক কোম্পানির সাবান অন্য কোম্পানির সাবানের ফ্যাসিলিটি গুলো নিয়ে তাদের অভ্যন্তরীণ বা বাহ্যিক যে পরিবেশটা আছে সেটা নিয়ে তারা কাজ করে, সেটাকে আমরা কি বলবো? প্রতিযোগী বলবো। এখন প্রতিযোগিতা মনে হয় ক্লিয়ার হয়েছে। এবার হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ী। মধ্যস্থ ব্যবসায়ী কারা বলেন তো? এক কথা বলবেন, মধ্যস্থ ব্যবসায়ী কারা? খুচরা পাইকারি যারা খুচরা ব্যবসার মধ্যে পাইকারি উৎপাদনকারী থেকে খুচরা ব্যবসায়ীর মাঝখানে যারা যোগসূত্র মানে যারা এই কাজটা করে, সেটা পাইকারও হইতে পারে, যারা কাজ করে তারাই হচ্ছে আমাদের মধ্যস্থকারী। কি কারি? উৎপাদনকারী থেকে একদম খুচরা ব্যবসায়ীর কাছে প্রোডাক্টটা আসার জন্য যেই যে চ্যানেলগুলো কাজ করে সেই চ্যানেলটাকে আমরা কি বলবো? কি বলবো বলো? পাইকারও হইতে পারে, হ্যাঁ অনেকগুলাই হতে পারে। এক কথায় উৎপাদনকারী থেকে খুচরা ব্যবসায়ীর কাছে আসা পর্যন্ত এখানে যে চ্যানেলগুলো কাজ করে সবগুলো হচ্ছে মধ্যস্থ ব্যবসা। তারপরে হচ্ছে সরকারি সংস্থা।
আমাদের অনেক ধরনের সরকারি সংস্থা আছে যেগুলো হচ্ছে আমাদের ব্যবসার কার্য পরিবেশের অনেক উপাদান কাজ করে। যেমন সরকারি সংস্থাগুলো একটা নাম বলেন তো। আমাদের বাংলাদেশের অনেক সংস্থা আছে, সরকারি সংস্থার একটা নাম বলেন। হ্যাঁ, ব্র্যাক। ব্র্যাক বেসরকারি প্রতিষ্ঠান। ওরসালাইন খান ইসলামী ব্যাংক না, সংস্থা। সংস্থাটা কি? বিআরটিসি বাস তো সরকারি। এই তো কিছু সরকারি সংস্থা আছে সেগুলো। আচ্ছা, নেক্সট ক্লাসে সবাই 5টা সরকারি সংস্থার নামগুলো আমার কাছে বলবেন, এটা হোমওয়ার্ক থাকে। সরকারি সংস্থার নেটে সার্চ দিবেন, ঠিক আছে? সার্চ দিয়ে 5টা নাম বলবেন। তারপর আসেন ঋণ গ্রহীতা। ঋণ গ্রহীতাটা কি? আমরা ব্যবসা পরিচালনা করার জন্য অনেক সময় ব্যাংক থেকে ঋণ নিই, ঋণ নেন না? এই ঋণ নেওয়ার কোন ব্যাংকে আছে 7% দেয়, কোন পার্সেন্ট 9% দেয়, কোন পার্সেন্ট 12% দিচ্ছে। তার মানে ঋণ গ্রহীতা আমরা যাদের কাছে ঋণ নেই, তারা যদি আমাদের কম সুদে আমাদের কাছে ঋণ দেয়, তাহলে আমরা জনগণের আরো কম দামে প্রোডাক্টটা দিতে পারবো। এটা হচ্ছে আমাদের বাহ্যিক পরিবেশের উপাদান। আমি যত বেশি টাকা দিয়ে সুদ নিব, তত বেশি আমার কাস্টমারের কাছ থেকে খুব বেশি দাম নিতে হবে। কৌশলগত মিত্র, কথাটা বুঝবেন। আপনাদের অনেক বান্ধবী আছে না যাদের সাথে যাদের শত্রুতা আছে? আছে? আচ্ছা, আবার কিছু বান্ধবী পাবেন যে আপনার সাথে ভালো সম্পর্ক রাখতেছে, আবার মনে করেন যে কলির সাথে ভালো সম্পর্ক রাখতেছে, একটা পাপের সাথে ভালো সম্পর্ক আছে, আবার কলির সাথে ভালো সম্পর্ক রাখতেছে। তার মানে দুইজনের সাথে ভালো সম্পর্ক আছে। এগুলো হচ্ছে কৌশলী। এই মানুষগুলো হচ্ছে কৌশলী। এই মানুষগুলো সহজে বিপদে পড়ে না, যারা হচ্ছে সবারই তেল দিয়ে চলে। কথাটা বুঝতে পারছেন আমার কথাটা? তাহলে ব্যবসার ক্ষেত্রে তো এরকম, ব্যবসার ক্ষেত্রে এরকম যারা মনে করেন হ্যাঁ আপনার সাথে আমি প্রতিযোগিতা করব, কিন্তু আপনাকে বুঝতে দিব না যে আপনার সাথে আমি প্রতিযোগিতা করতেছি। তার মানে আমি আপনার সাথে ভালো সম্পর্ক রাখবো, ভালো সম্পর্ক রেখেই আমি ঘায়েল করব। কনসেপ্ট ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপরে আসো সাধারণ। তাহলে আমরা এখন বাহ্যিক পরিবেশের 2টা উপাদান, এটা হচ্ছে কার্য পরিবেশ, উপাদানগুলো শিখলাম। এখন হচ্ছে সাধারণ পরিবেশ শিখবো। সাধারণ পরিবেশ এগুলো আমরা অনেক পড়াইছি তোমাদের। এটা হচ্ছে প্রাকৃতিক, এটা হচ্ছে অর্থনৈতিক, এটা সামাজিক, রাজনৈতিক, প্রযুক্তি, আর একটা হচ্ছে আন্তর্জাতিক। আমার মনে হয় এটা তোমাদের শেখানোর কিছু নাই, এগুলো তোমরা অনেক শিখছো। এগুলো জানো না তোমরা? এগুলো তোমরা সেই ইন্টারমিডিয়েট থেকে মনে করো 9-10 থেকে পড়তে আসতেছো, একদম অনার্স পর্যন্ত পড়ছো। এখানে যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে বলো। সুমাইয়া জি স্যার বললো কিছুক্ষণ আগে। জি স্যার। আজকে ডেট কত? 8 তারিখ। আজকে স্যার 8 তারিখ। এখন আমরা তাহলে এখানে আমাদের পরিবেশগুলো সব জানা। নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায়ের আর 2-3টা প্রশ্ন আছে, মনে করে সেগুলো শেষ করে দিব। এই অধ্যায়ের স্যার এটা কয় নাম্বার লেকচার স্যার? আমার লেকচার এটা হচ্ছে 3, আর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 3। আমি প্রত্যেকদিন একটা চ্যাপ্টার করে শেষ করি। আমি ওই প্রশ্নটা পড়ার, যে প্রশ্নটা পড়লে তোমরা পুরা ওই অধ্যায়টা কভার করতে পারবা। ঠিক আছে আমার কথাটা? তোমরা এই প্রশ্নের আলোকে দেখবেন যতগুলো প্রশ্ন আছে সব শেষ হবে। যেই প্রশ্নগুলো শেষ হবে না, নেক্সট ক্লাসে আমি সেগুলোই পড়াই এই অধ্যায়টা শেষ করে দিব। আরেকদিন হয়তো বা এই ক্লাসটা লাগার পরে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। তোমরা খুব ভালোভাবে, আমি কিন্তু রেগুলারই তোমাদেরকে অনলাইনে ক্লাস দিলেও আমি কিন্তু পরবর্তী কি কি প্রশ্ন আছে সেগুলো বলে দিই। তোমরা এগুলো ভালোভাবে খেয়াল করো, তাহলে তোমরা এই স্লাইডের স্ক্রিনশট দিয়ে নিও। রোল নাম্বার বলবা তোমরা এখন? স্যার 74। স্যার 27। স্যার আপনি কালকের মতো নাম বলেন। জি স্যার, নাম বলে না তাহলে ভালো। স্যার 23, 18। এখনো কাউকে বলি না বাবা। আচ্ছা, এখন আপনারা এই ফাঁকে ছবিটা তুলে ফেলেন।
ছবি তুলে আমাকে ইচ্ছা করে স্যার 56 দাঁড়ান বাবা। স্যার 15 23 71 এখনো দেই নাই, কাউকেই দেই নাই। আচ্ছা 15 23 71 ওর আগে শুরু করি। 15 23 71 তারপরে 23 এক মিনিট একজন বলবে। এই পাপিয়া বলো কত রোল? 16 23 4 4 23 54 23 54 54 56 56 23 27 আস্তে আস্তে বাবা আস্তে। আচ্ছা 01 তারপরে বলো। 23 03 হ্যাঁ